বর্তমান বিশ্বে টি-20 ফরম্যাটে যতগুলো জমজমাট ও জনপ্রিয় টুর্নামেন্ট বসে তার ভিতরে সবথেকে জনপ্রিয় টুর্নামেন্ট হচ্ছে আইপিএল। এবং আইপিএলে বাংলাদেশি ক্রিকেটাররা সেভাবে নিজেদেরকে জায়গা করে নিতে না পারলেও আফগানিস্তানের খেলোয়াড়রা ঠিকই তারা তাদের জায়গা করে নিতে সক্ষম হয়। যদিও আফগানিস্তান বাংলাদেশ ক্রিকেট থেকে অনেক পিছিয়ে রয়েছে, এমনকি শুধু টি-20 নয়, তারা ওয়ানডে এবং টেস্ট উভয় র্যাঙ্কিংয়ে বাংলাদেশ থেকে অনেক পিছিয়ে রয়েছে। এরপরও যদি আপনি আইপিএলের দিকে দেখেন তাহলে দেখবেন যে প্রত্যেকটা আসরেই অর্থাৎ আইপিএলের প্রতিটা আসরেই আফগানিস্তানের ক্রিকেটারদের জয় জয়কার, এবং তারা নিলামে প্রত্যেকটা ফ্র্যাঞ্চাইজি টিমই তাদের প্রতি আগ্রহ দেখায় এবং নিলামে তাদেরকে ক্রয়ও করে এবং অনেক ভালো দামে তাদেরকে ক্রয় করা হয়। অথচ বাংলাদেশের ক্রিকেটাররা এখনও পর্যন্ত শুধুমাত্র 2 জন ছাড়া বাকি আরেকজনও আইপিএলে নিয়মিতভাবে সুযোগ পায় না। যে 2 জন সুযোগ পেয়েছিল তারাও নিয়মিত না, তাদেরকে মাঝে মাঝে খেলানো হয়তো, আবার বেশিরভাগ ক্ষেত্রে দেখা গিয়েছে যে তাদের স্থান হয়তো সাইড বেঞ্চে, অর্থাৎ মূল একাদশে তাদের স্থান হয়তো খুবই কম। আমরা যদি এবার যে 18তম আইপিএলের আসরটি বসেছে, এবারে 18তম আইপিএলের আসরটিও যদি দেখি তাহলে দেখতে পাই যে অন্তত আফগানিস্তান থেকে 5 জন বোলিং কোটায় তারা স্থান পেয়েছে এবার আইপিএলে। কল্পনা করা যায় যারা নবাগত একটা ক্রিকেট টিম, অথচ সেই ক্রিকেট টিম থেকে 5 জন মূল বোলার তারা আইপিএলে এবার এত বড় একটা ফ্র্যাঞ্চাইজি টিম, এত বড় একটা ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট, যে টুর্নামেন্টে তারা বোলার হিসেবে তাদের দেশের প্রতিনিধিত্ব করছে। অথচ বাংলাদেশ যারা এত প্রাচীন এবং আফগানিস্তান থেকে যারা যোজন যোজন এগিয়ে, সেই বাংলাদেশ কিনা এখনো পর্যন্ত একটি খেলোয়াড়কে তারা নিয়মিত আইপিএলে প্রেরণ করতে পারে না। অনেকগুলো জটিলতা রয়েছে, কিন্তু সব থেকে বড় সমস্যা হচ্ছে বাংলাদেশিরা আসলে বড় শট খেলার ক্ষেত্রে খুবই দুর্বল, এবং শুধু তাই নয়, তাদের যে বলারগুলো রয়েছে তারা মোটেই ধারাবাহিক নয়। আপনি যদি সাকিব আল হাসানের দিকে দেখেন তাহলে দেখবেন যে সাকিব আল হাসানও ধারাবাহিক না, আবার তাসকিন আহমেদও ধারাবাহিক না। মুস্তাফিজুর রহমান তো হারিয়ে গিয়েছে, সেই আগেকার মুস্তাফিজুর রহমান আর এখনকার মুস্তাফিজুর রহমানের ভিতরে আকাশ পাতাল তফাৎ, যার কারণে বাংলাদেশ থেকে এই 18তম আসরে এবার একজন ক্রিকেটারও আইপিএল ফ্র্যাঞ্চাইজি টিমে নিজেদের জায়গা করে নিতে সক্ষম হয়নি। অথচ আফগানিস্তানের সেরা 5 জন বোলারকে এবারও তারা নিজেদের আইপিএল যে এবারও নিজেদের যে ফ্র্যাঞ্চাইজি টিমগুলো আছে তারা নিজেদের দলে স্থান করে দিয়েছে। বিশেষ করে রশিদ খান, এটা কমন নাম, সকলের কাছে পরিচিত, এবং এক সময়ে টি-20 র্যাঙ্কিংয়ে যিনি 1 নম্বরে ছিলেন সেই রশিদ খান আগেকার মতন এবারও জায়গা করে নিয়েছে। এবং রশিদ খান, শুধু রশিদ খান নয়, রশিদ খানের সাথে এবার যারা জায়গা করে নিয়েছেন, নতুন আফগানিস্তানের নতুন ভরসা, নতুন তুর্কি, নূর আহমেদ, আল্লাহ গাজানফার, মুজিবুর রহমান এবং ফজল হক ফারুকি, এই যে 5 জন মূল বোলার যারা এবারও আফগানিস্তানের হয়ে আইপিএলে প্রতিনিধিত্ব করছে। এমনকি শুধু প্রতিনিধিত্ব করছেন, এরা সাইড বেঞ্চও বসে থাকে না এবং মূল একাদশে এদের স্থান হয়। রাজস্থান রয়্যালসের হয়ে ফজল হক ফারুকি নিয়মিত মূল একাদশে স্থান করে নিয়েছে। নূর আহমদ চেন্নাই সুপার কিংসের হয়ে তিনি মূল একাদশে স্থান করে নিয়েছে। গুজরাট টাইটান্সের রশিদ খান, আল্লাহ গাজানফার, মুজিবুর রহমান, তিনারাও নিজেদেরকে মেলে ধরতে সক্ষম, অর্থাৎ তিনারাও মূল একাদশে স্থান করে নিয়েছে। তাহলে বাংলাদেশ যে আফগানিস্তান থেকে এতটা এগিয়ে থেকে, এই যে নামে এগিয়ে থেকে লাভ কি হলো, র্যাঙ্কিংয়ে এগিয়ে থেকে লাভ কি হলো, যদি এখনো পর্যন্ত নিয়মিত এমন কোনো ক্রিকেটার বা এমন কোনো স্পিনার বা এমন কোনো বলার যদি আপনারা তৈরি করতে না পারেন, আইপিএল অন্তত এক্সপোর্ট করতে পারেন, এ ধরনের কোনো বলার বা এ ধরনের কোনো ক্রিকেটার এখনো বাংলাদেশে তৈরি হয়নি। কিন্তু আফগানিস্তান পারে কিভাবে? মূল কথা হচ্ছে আফগানিস্তানের এই তরুণ তুর্কিদের দিকে যদি আপনি তাকান তাহলে দেখবেন যে এদের ভিতরে কতটা অ্যাগ্রেসিভ মনোভাব এবং কতটা তারা টেকনিক এবং তারা কতটা দক্ষ এবং কতটা কৌশলী, এবং তারা ক্রিকেটের প্রতি কতটা ডেডিকেটেড। এ ধরনের ডেডিকেটেড মেন্টালিটি বাংলাদেশে কোনো ক্রিকেটারদের ভিতরে সেভাবে দেখা যায় না। এরা সবসময় ক্রিকেটকে নিজেদের প্রফেশন হিসেবে গ্রহণ করেছে, কিন্তু বাংলাদেশি ক্রিকেটাররা এটাকে যতটা সম্ভব প্রফেশনের পাশাপাশি অন্তত টাকা ইনকামের সোর্স হিসেবে ব্যবহার করে। অনেক সময় দেখা যায় যে তারা বিভিন্ন ধরনের বিতর্কে তারা জড়িয়ে পড়ে, যার কারণে পরবর্তীতে তারা তাদের যে ফর্ম, সেই ফর্মটা থেকে তারা দূরে ছিটকে পড়ে এবং তারা মূল ফর্মটা ধরে রাখতে সক্ষম হয় না। তো এই সকল কারণে মূলত বাংলাদেশি ক্রিকেটাররা নিয়মিতভাবে তারা ধারাবাহিকভাবে পারফরমেন্স করতে পারে না, এবং যার কারণে আইপিএলের মতন এ ধরনের টপ ফেভারিট কোনো টুর্নামেন্ট বা টপ ফেভারিট কোনো ফ্র্যাঞ্চাইজি কোনো টুর্নামেন্টে তারা নিজেদেরকে স্থান করে নিতে সক্ষম হয়নি। যদি আবার বাংলাদেশ থেকে পিএসএল এ 3 জন ক্রিকেটার ডাক পেয়েছে, তবে পিএসএল এর মতন আসরে বাংলাদেশ থেকে 3 জন না, অন্তত 10 থেকে 12টা ক্রিকেটার ডাক পাওয়ার দরকার ছিল।
এটা বাংলাদেশের ব্যর্থতা, বিগত সময়ে যারা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দায়িত্ব ছিলেন তাদের ব্যর্থতা, এবং তারা দীর্ঘদিন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দায়িত্ব থাকলেও তারা আফগানিস্তানি ক্রিকেটারদের মতো ও ধরনের অ্যাগ্রেসিভ এবং ডেডিকেটেড মেন্টালিটি সম্পন্ন কোনো ধরনের পার্টিকুলার কোনো ক্রিকেটার তারা তৈরি করতে সক্ষম হয়নি, এবং যার ফলস্বরূপই বাংলাদেশ ক্রিকেটারদের জয় জয়কার আগে যেমন ছিল বিশ্বব্যাপী সেই জয় জয়কার কমে যাচ্ছে। অর্থাৎ এক সাকিব আল হাসানকে ব্র্যান্ড ভ্যালু হিসেবে ব্যবহার করে, এক সাকিব আল হাসানকে বাংলাদেশের পোস্টার বয় হিসেবে ব্যবহার করে যতটা সুনাম অর্জন হয়েছে, এখন দ্বিতীয় সাকিব আর তৈরি করা সম্ভব হচ্ছে না। এরা যখন টাকার লোভে পড়ে যায় বা যখন বিতর্কিত হয়ে যায়, অর্থাৎ ক্রিকেটের পাশাপাশি যখন বিভিন্ন ধরনের জোয়ার বিজ্ঞাপন বা বিভিন্ন ধরনের বিজ্ঞাপনের পাশাপাশি যখন রাজনীতি পলিটিক্সে ঢুকে পড়ে, তখনই মূলত এরা নিজেদের পায়ে নিজেরা কোড়াল মারে, যার ফলস্বরূপ দেখা যায় যে পরবর্তীতে এরা নিজেদের সেই ফর্মটা ধরে রাখতে সক্ষম হয় না, এবং যে কারণে এরা নিয়মিত ধারাবাহিক না হওয়ার কারণে আইপিএল এর মতন ফ্র্যাঞ্চাইজি টিমগুলোর মনোযোগও তারা আকর্ষণ করতে পারে না, এবং আইপিএল এর ফ্র্যাঞ্চাইজি টিমগুলো তাদেরকে আর ডাকে না। মূলত আইপিএল এর ফ্র্যাঞ্চাইজি টিমগুলো তাদেরকেই তারা ডাকে যারা নিয়মিত পারফর্ম করতে পারবে, যারা দলের প্রতি ডেডিকেটেড এবং খেলাটাকে যারা পেশা হিসেবে গ্রহণ করে, একমাত্র তাদেরকেই আইপিএল ফ্র্যাঞ্চাইজি টিমগুলো তারা দলে স্থান করে দেয়। এই ধরনের ক্যাপাবিলিটি এবং দক্ষতা আফগানিস্তান ক্রিকেটারদের ভিতরে আছে বলে আফগানিস্তানি ক্রিকেটাররা প্রতি সিজনে তারা আইপিএলে নিজেদের জায়গা করে নিতে সক্ষম হচ্ছে।